কখনোই এরা আমাদের কোনো কথা শুনবে না, কখনোই শুনবে না, আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন। মানে ধরেন এই ফারুকি যদি পচা ডিম খায় এখন বাইরে গেলে, তাহলে ওর মাথার টনক নড়বে, প্রফেসর ইউনূসের টনক নড়বে, আরে আমাদের উপদেষ্টা গুলো তো পচা ডিম খাইতেছে, হ্যাঁ, পচা টমেটো খাইতেছে, তখন ওদের টনক নড়বে যে না লজ্জা তো একটা ধরেন, লজ্জা তো দাদা ধরেন ওই যে আমাদের গ্রামের একটা কথা আছে না, যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে, পেটানোর পরে বলছে যে আমার জুতা দিয়ে পিটাইছে, মান সম্মান আছে, যদি আরেকজনের জুতা দিয়ে পেটাইতো তাইলে কি অবস্থা হতো? আপনি ফারুকিরে যে ডিম পচা যে মারবেন, মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে। প্রফেসর ইউনূসের সরকার প্রভাবিত হবে না, হ্যাঁ, প্রভাবিত হবে না, কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে। হ্যাঁ, এবং তারা কখনো, তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন, আমরা সংশোধন করব, একটা বলছেন, একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে? একটা জায়গায় একটা দেখান তো যে ভুল ধরায় দেওয়া হয়েছে, সংশোধন করছে। সেদিন দেখলাম, আর পরশুদিন দেখলাম কোন এক একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে, ভুল ধরায় দিলে সংশোধন করবেন, ধরায় দিলাম ফারুকির নিয়োগটা ভুল হয়েছে এবং সংশোধন করে। হ্যাঁ, তারা কখনো কোনো ভুল তারা সংশোধন করে কখনো, এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ের জোরে। হাসিনা যেভাবে করতো ওরা সেভাবে করে, একই জিনিস। মানে হাসিনারও ভোট লাগতো না, এটাও তো ভোটের সরকার না, তো এরাও মনে করতেছে যে আমরা আরেকটা হাসিনা হয়ে গেছি, ক্ষমতায় গেছে আমরা আরেকটা হাসিনা। হ্যাঁ, রাইট। কোনোদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি, উত্থাপন করছি, কোনোটার জবাব পাইছে? কেউ পাইছে? একজনকে দেখান যে ঠিক আছে আমাকে কথা বাদই দেন, আমরা না হয় 2 পয়সার ইউটিউবার, অন্য তো অনেকে অনেক প্রশ্ন তুলছে, তাই না? অনেক সিনিয়র লোক, অনেক রেসপেক্টেড লোকেরা অনেক প্রশ্ন তুলছে, ফরাদ মাজার প্রশ্ন তুলছে, সলিমুল্লাহ খান প্রশ্ন তুলছেন, তাই না? ওরা তো রেসপেক্টেড মানুষ, একাডেমিশিয়ান, তাদের কোনো জবাব দেওয়া হয়েছে? হয়নি। কখনোই এরা আমাদের কোনো কথা শুনবে না, কখনোই শুনবে না, আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন। মানে ধরেন এই ফারুকি যদি পচা ডিম খায় এখন বাইরে গেলে, তাহলে ওর মাথার টনক নড়বে, প্রফেসর ইউনূসের টনক নড়বে, আরে আমাদের উপদেষ্টা গুলো তো পচা ডিম খাইতেছে, হ্যাঁ, পচা টমেটো খাইতেছে, তখন ওদের টনক নড়বে যে না লজ্জা তো একটা ধরেন, লজ্জা তো দাদা ধরেন ওই যে আমাদের গ্রামের একটা কথা আছে না, যে একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে, পেটানোর পরে বলছে যে আমার জুতা দিয়ে পিটাইছে, মান সম্মান আছে, যদি আরেকজনের জুতা দিয়ে পেটাইতো তাইলে কি অবস্থা হতো? আপনি ফারুকিরে যে ডিম পচা যে মারবেন, মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে, মানে এরপরেও লজ্জা হয় না? ওরে ডিম জুতা টুতা খাইলেও লজ্জা হবে কিনা সেটা আসলে হবে না তো, হবে না তো, আচ্ছা আচ্ছা, আজকে একটা ইন্টারাপ্ট করি, আজকে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমি, কিন্তু ওনার ফেসবুকে যে ফেসবুকে উনি আজকে স্ট্যাটাস দিল যে ওনার ব্যাপারে যেগুলো পোস্ট দেওয়া হচ্ছে তার অনেকগুলোই মিথ্যা। এখন ওনার প্রোফাইল থেকে আমি নিজে, যেই প্রোফাইলে উনি এই পোস্টটা দিয়েছে সেই প্রোফাইলে আমি নিজে, যে উনি যে এলজি এগুলো সাপোর্ট করে, সমকামিতা সমর্থন করে, এগুলি যে পোস্ট, সেটা আমি নিজে স্ক্রিনশট নিয়েছি, আজকে যে দেখি নাই, তার মানে উনি ডিলিট করেছেন। উনি যদি এতই সব যদি মিথ্যাচার হয় তাহলে উনি ডিলিট করলো কেন ওনার পোস্ট? ওটা তো আমি নিজে করেছি কাজটা। সো ডিলিট করে তো লাভ নেই, এগুলো তো এখন সবার হাতে হাতে চলে গিয়েছে, সে ডিলিট করলেই হবে? সে তো সে বোয়াগ, এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলিট করবে কিভাবে? আমি আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে, তার একটা নাটক আছে, নাটকের নাম হচ্ছে, আমি নামটা ভুলে গেছি, এই যে দেশাত্মবোধক গানের একটা কথা আছে ওই গানের নামে নামে, সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে করা আছে। তিনি করছিলেন, বাইরে ছিলেন, বাইরে থেকে সেটে গিয়েছেন, সেটে যাওয়ার পরে একটা শুটিং হয়েছে, ওইখানে শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে, জামাত ইসলামের একটা মিটিং হবে, গোলাম আজমের সামনে গোলাম আজম, যে গোলাম আজমের চরিত্রে অভিনয় করছে তাকে সামনে রেখে পেছনে একটা হবে। তো সেই মিছিলটা উনি আবার যেহেতু ডিরেক্টর সেটে এসে তারপরে ওই মনিটরে দেখছেন ফুটেজগুলো কি কি হলো, সেই ফুটেজ দেখার পরে ইচ্ছা মতো গালাগালি, এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয়, এটাও প্রমোট করে, মানে খামোখায় একজনকে ধরেন আমরা বলি না এই ভাই এদিকে আয়, উনি নাকি ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয়, এটা ওর নর্মাল একটা জিনিস। সেখানে সে গালাগালি শুরু করছে যে এই শুটিং আবার করতে হবে, মিছিলটা আবার করাইতে হবে, কেন? বলছে মিছিলে সবার মাথায় টুপি দেওয়া লাগবে, টুপি নাই কেন? বুঝছেন, মানে এই টুপি আর দাড়ি ওর বিভিন্ন সিনেমাগুলোতে যে এই যে এটা করা হয়েছে, এবং নিজেরও তো দাঁড়িয়ে আছে,
নিজেরও মাথায় টুপি আছে, হ্যাঁ নিজেও তো দাঁড়িয়ে আছে, হ্যাঁ। স্বর্ণ টুপি। হ্যাঁ, যাই হোক। তো এগুলো করে সে এগুলো তো আর সরাইতে পারবে না, তার ফেসবুক পোস্ট সরায় তো লাভ নাই। না, উনি কালচারের উপদেষ্টা, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু, কারণ উনি কালচার মানে ডিভাইস করবেন, আমাদের কি কালচার দ্বারা দেশ শাসিত হবে বা দেশের কালচারটা কি হবে সেটা উনি নির্ধারণ করবেন, উনি পলিসি মেক করবেন, উনি ওখানে পুশ করবেন। তো এখন উনি কি আমাদের দেশের কালচারের রিপ্রেজেন্ট করে? এই আর যদি করে থাকে তাহলে গভর্নমেন্ট আমাকে এটা দেখায় যে কিভাবে তাকে নিয়োগ করা হলো বা কিভাবে উনি আমাদের কালচার রিপ্রেজেন্ট করে, মানে এটার অ্যানসারটা কি? বিএনপির একটা অংশ তাকে সাপোর্ট করতেছে। হ্যাঁ, এবং যুক্তি কি? যুক্তি হচ্ছে যে সে এই হাসিনার শাসনের যে ন্যারেটিভ, হ্যাঁ, সেটা তৈরি করবে, যেটা দেখে হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন হবে। আরে বেটা, এই শেখ মুজিবের শাসন, হাসিনার শাসনের বিরুদ্ধে ন্যারেটিভ কারা তৈরি করছে এতদিন ধরে? কারা তৈরি করছে? ফারুকি তৈরি করছে? ও করতে পারবে ন্যারেটিভ কিভাবে তৈরি করতে জানে? জিন্দেগিতে করতে পারবে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি? আমাদেরকেই করতে হবে এই ন্যারেটিভ তৈরি। উনি করুক, উনি ওনার জায়গা থেকে করুক, কিন্তু উপদেষ্টা, কালচারাল উপদেষ্টা, উনি কালচার নির্ধারণ করবে সেটা তো না। আমাদের কালচার তো শুধু অ্যান্টি শেখ হাসিনা না, আমাদের কালচার তো আরো মানে বড় একটা বিষয়, তাই না? জাস্ট অ্যান্টি শেখ হাসিনা ন্যারেটিভ উনি ওনার জায়গা থেকে করুক না, উনি নাটক সিনেমা বানাচ্ছে ওখানে, ওগুলো ওইটাও করুক। পারবে না, ওইটাও পারবে না। অ্যান্টি শেখ হাসিনা ন্যারেটিভ, ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যারেটিভ ও তৈরি করতে পারবে না। এটা তো একটা স্কিল লাগে, স্পেসিফিক স্কিল লাগে। ওটা লিখুক তো, একটা উপন্যাস লিখুক তো। না, ওর বেশিরভাগ নাটকগুলোই নাকি আপনার ওই আরেকজনের নাটকই করে নেয়, এবং এটা নিয়ে তার সাথে বেশ কয়েকজন তার জুনিয়র পরিচালক যারা আছে তাদের সাথে সে বিট্রে করেছে, যে কারণে মিডিয়াতে সবাই এই বিষয়গুলো জানে। এবং একটা ইয়ে হচ্ছে পিক পকেট, তার একটা ইয়ে আছে। আরেকটা হলো শনিবারের বিকেল। এই শনিবারের বিকেলে সে হচ্ছে ওই যে হোলি আর্টিজান নিয়ে আপনার হোলি আর্টিজান নিয়ে, হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশে কিন্তু এটা আপনার মুক্তি পায় নাই, অথচ সেটা ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে, বুঝছেন? মানে এটার পুরো প্রযোজনা, টাকা পয়সা, ফান্ডিং যা যা সব সে ভারত থেকে পেয়েছে। সো আমরা সরাসরি এমন একজন মানুষকে আমাদের সংস্কৃতির দায়িত্ব দিয়েছি, যিনি কিনা ভারতের হয়ে কাজ করেন, প্রথম আলো, ডেইলি স্টারের এজেন্ডা বাস্তবায়ন করেন। ইন্ডিয়ান নায়ক নায়িকা ছাড়া তার সিনেমা তো হয় না। এবং তার হওয়ার পরে আপনি একটা নায়িকা লাগবে, একটা নায়ক লাগবে। হ্যাঁ, তো আমি জানি না, এটা হইতে পারে যে, বুঝছো, ওই যে আমি তো বলছিলাম আসিফ নজরুল, আপনারা আমি ধরবো না যদি এরপরে উপদেশটা একজন ইন্ডিয়ান নায়িকা নিয়ে আসেন, তাইলে তো এই ইন্ডিয়ান নায়িকা যাদের সাথে কাজ করে তারে নিয়ে আসে। এটাও হইতে পারে যে, বলতে পারে আপনি তো বলছিলেন আপাতত ফারুকিকে আনছি যে ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করে, এরপরে সরাসরি নায়িকা নিয়ে আসবো উপদেশটা। আপনার প্রতি ব্লেমটা তো মনে হয় আপনার প্রতি পড়ে তাহলে। না, আপনার কথা তো রাখছে, তাহলে একটা জায়গায় রাখছে দেখা যায়। এবং আপনি দেখেন যে প্রথম আলো তাকে যেইভাবে করতেছে, এই একটা জায়গা। আরেকটা হচ্ছে চঞ্চল চৌধুরী, যে কিনা পলাতক, যারে খুঁজতেছে বাংলাদেশের মানুষ ভারতের এই দালালি করার জন্য। সেই চঞ্চল চৌধুরী কিন্তু তাকে নিয়ে প্রথম আপনার অভিনন্দন জানায় করছে ফেসবুকে। এই সবগুলো যেগুলো লুকাইছিল সবগুলো এখন একে একে বের হবে, সবগুলো এই ফারুকই বের করবে সব কথা। এবং আমার ধারণা যে প্রোটেকশনে তাদেরকে বের করবে। নাসিরউদ্দিন, ইউসুফ এরাও বের হয়ে আসলে আমি অবাক হব না, চলেও আসতে পারে। বের হবে, রামেন্দ্র মজুমদার বের হবে। আসিফ ভাই, আপনি তো মানে আসলে আমরা তো বাইরে ছিলাম, আমাদের জীবনের উপর দিয়ে ঝুঁকির সুযোগটা খুব একটু কম থাকলেও আমরাও যে কোনো সময়, যে পরিস্থিতি দেশে এখন, আসলে দেশের বাইরে যারা এখনো আছে এখনো পর্যন্ত তাদেরকেই ম্যানেজ করতে পারছে না। এছাড়া আপনি দেখেন ফারুকিরে নিয়ে কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যমে কোনো সমালোচনা, সবাই মোটামুটি পক্ষে নিউজ করছে। তো আমাদের উপরে আমার মনে হয় ঝুঁকি যেটা, সেটা ওই ছোটখাটো ঝুঁকি আসবে না, জেল জরিমানা না, যে কোনো দিন নাই হয়ে যাইতে পারি। তো আপনি দেশে থেকে একদম জীবনের ঝুঁকি নিয়ে